দিনটা কবে ছিল? দিনটা ছিল 4ঠা মে। 4ঠা মে ফল ঘোষণা হয় 2026 বিধানসভার। 4ঠা মে তৃণমূলের হার। আজ 3রা জুন, ইতি তৃণমূল। এ প্রশ্ন উঠছে, প্রশ্ন তো আরও অনেক উঠছে। তার কারণ তৃণমূলে ভাঙন। 59 জন বিধায়কের চিঠি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কিছুক্ষণ আগে নওশাদ আলী কক্ষে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর এবার কি জানা যাচ্ছে সরাসরি বিধানসভা চত্বর থেকে আমার সঙ্গে আবির রয়েছে। আবির, বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অতনু, তার আগে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে নওশাদ আলী কক্ষ ছেড়ে বেরিয়ে বিধানসভার অধ্যক্ষের ঘরে ঋতব্রত, সন্দীপন সহ বাকি যারা বিধায়করা রয়েছেন তারা পৌঁছে গেলেন এবং বিধানসভার অধ্যক্ষ তাদেরকে 11টা 15 সময় দিয়েছিলেন। বিধানসভার অধ্যক্ষ 11টা বেজে 14 মিনিটে তিনি এখানে এসে পৌঁছন। এতক্ষণ সময় পর্যন্ত নওশাদ আলী কক্ষে বৈঠক চলল। এই নওশাদ আলী কক্ষের বৈঠকের মধ্যে কি দাবি তারা করতে চলেছেন, কেন তারা দাবি করতে চলেছেন, তার মধ্যে একাধিক বিধায়ক তারা সেই বক্তব্য প্রকাশ করেন। আমাদের কাছে সূত্রের যেটা খবর, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিনহা, অন্যদিকে হচ্ছে আমরা দেখেছি রথিন ঘোষ, শিউলি সাহার মতো যারা রয়েছেন তারা প্রত্যেকেই বৈঠকের মধ্যে তারা তাদের বক্তব্য রেখেছেন এবং আসলে কেন আজকের দিনটার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে তারা মনে করেছেন সেই সংক্রান্ত বক্তব্য তারা তার মধ্যে রাখেন। এবং এরপরেই আমরা দেখি যে নওশাদ আলী কক্ষ ছেড়ে বেরিয়ে তারা এই মুহূর্তে বিধানসভার অধ্যক্ষের ঘরে তারা পৌঁছেছেন। এবার বিধানসভার অধ্যক্ষের কাছে এই যে বৈঠক হলো, সেই বৈঠকে তারা যে নীতি গ্রহণ করেছেন বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার একটি চিঠি তৈরি করা হয়েছে এবং সেখানে সমস্ত বিধায়কদের যে স্বাক্ষর থাকছে সেই স্বাক্ষর সম্বলিত চিঠি তারা জমা দেবেন। এবার দুটো বিষয় হতে চলেছে। প্রথমত, এক, বিধানসভার অধ্যক্ষ হাতে যে চিঠি পেলেন সেই চিঠি পাওয়ার পর তিনি আজকে দ্বিতীয়ার্ধে বা আগামী 1-2 দিনের মধ্যে তিনি জানিয়ে দিতে পারেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ যে 60 বিধায়ক তার কাছে যে চিঠি পাঠিয়েছেন সেখানে তারা যার যার নাম দিয়েছেন। এখনো পর্যন্ত যা খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবেই সেখানে উল্লেখ করা হচ্ছে। সেই চিঠি যাওয়ার পাওয়ার পর তিনি ঘোষণা করে দিতে পারেন যে বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে বাকি বিধায়করা রয়েছে। তো এর বাইরে যে কজন বিধায়ক এখানে সই করেছেন তার পরেও পুরনো তৃণমূলপন্থী বিধায়কদের মধ্যে অনেক এখনো পর্যন্ত রয়ে গেছেন। তারা যদি বিধানসভার কক্ষের মধ্যে দাঁড়িয়ে যখন অধিবেশন শুরু হবে তারা দাবি জানাতে শুরু করেন যে তারা তৃণমূল, তারা জানতে চান যে কারা বিধায়করা সই করেছেন, তাদের দাবিকে মান্যতা দেওয়া হোক, তাহলে বিধানসভার অধ্যক্ষ দুটি সিদ্ধান্ত নিতে পারেন। এক, বিধানসভার অভ্যন্তরে অধিবেশন কক্ষের মধ্যে ফ্লোর টেস্ট হতে পারে। 2, বিধানসভার মধ্যে কারা ঋতব্রত সন্দীপনদের পক্ষে রয়েছে, বাকিরা কারা কার পক্ষে রয়েছে সেই সংক্রান্ত ভোটাভুটি করা হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা জয় হাসিল করে নিতে পারবেন তাদেরকেও বিধানসভার অভ্যন্তরের মধ্যে তাদের হাতে যে বিরোধী দলনেতার যে মর্যাদা, সেই বিরোধী দল হিসেবে যে মর্যাদা সেটা তাদের হাতে দিয়ে দেওয়া হতে পারে। আমি স্পষ্ট হতে পারবো যে আরেকবার স্পষ্ট হতে চাইবো, এই যে দুটো সিদ্ধান্ত যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন, এই দুটো সিদ্ধান্ত খুব স্পষ্টভাবে আমি জানতে চাইবো কি কি সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার এখানে। অতনু, অঙ্কটা পরিষ্কার। 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার মধ্যে 2 জনকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে, অর্থাৎ 78 রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। চিঠিতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 60 জন মতো সই করেছেন, তাহলে বাকি থাকলো হচ্ছে 18 জন যারা সে অর্থে পুরনোপন্থী তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে তারা থাকবেন। এখন বিধানসভার অধিবেশন শুরু হবার পর তারা যদি দাবি করেন যে বিরোধী দল হিসাবে মর্যাদা তাদের হাতে দিতে হবে, তার কারণ গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল সেই চিঠিতে তারা একটি রীতির কথা উল্লেখ করেছেন। সেই চিঠির রীতিতে তারা কি লিখেছেন? তারা লিখেছেন যে যেদিনকে প্রোটেম স্পিকারের হাত থেকে স্পিকারের হাতে দায়িত্ব যায় সেই সময় কি দেখতে পাওয়া যায় যে শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তারা স্পিকারের চেয়ারের দিকে নিয়ে যাচ্ছেন, প্রোটেম স্পিকারকে সরিয়ে স্পিকারকে সেখানে বসানো হয়েছে। ফলে সেই রীতিকে মাথায় রেখে যদি তারা বিরোধী দল হিসেবে তারা যদি মর্যাদা পেতে চান তাহলে সেই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করতেই পারেন। এক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে চিঠি পাওয়ার পর যদি অধ্যক্ষের তরফ থেকে এই চিঠিকেই মান্যতা দিয়ে দেওয়া হয় তাহলে ঋতব্রত, সন্দীপন বা বাকি যারা এই গ্রুপের ব্লকের মধ্যে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা স্বীকৃতি পেয়ে যাবেন।
যদি মনে করা হয় যে বিধানসভার অধিবেশনের মধ্যে অন্য পক্ষের তরফ থেকে দাবি তোলা হচ্ছে, তাহলে নিয়ম অনুযায়ী ফ্লোর টেস্ট, অর্থাৎ ঋতব্রত সন্দীপনদের পক্ষেই যে সর্বাধিক বিধায়করা রয়েছেন, তাদের কাছেই যে সংখ্যা প্রচুর রয়েছেন, সেই সংক্রান্ত প্রমাণ তাদেরকে সেখানে দিতে হবে। সেই প্রমাণ দেওয়ার দুটো উপায় রয়েছে, এক ধনী ভোটের মধ্যে, দ্বিতীয়ত হচ্ছে যে স্লিপে যে ভোটাভুটি হয় তার মধ্যে দিয়ে। তবে এক্ষেত্রে সেই সম্ভাবনাগুলো গড়াবে না বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তার কারণ বিধানসভার অভ্যন্তরে আজকে যেমন এই চিঠি নিয়ে তারা জমা দিতে চলেছেন, একই সঙ্গে হচ্ছে যেহেতু এতগুলো বিধায়ককে তারা এখানে নিয়ে এসছেন, অধ্যক্ষের সামনে নিয়ে এসছেন, ফলে তাদের যে প্রত্যেকের সমর্থনের যে প্রস্তাব, সেই সমর্থনের প্রস্তাব তারা আজকে জমা করে দিতে পারেন। ধন্যবাদ আবির। এখন এই নৌসার আলী কক্ষের বৈঠক শেষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা গিয়েছেন, তারা স্পিকারের কাছে গিয়েছেন এবং এখনো পর্যন্ত ভিতরের খবর যা জানা যাচ্ছে তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারেন, অন্তত যারা যারা বৈঠকে ছিলেন, যারা সই করেছেন তারা সেই দাবিতেই সই করেছেন, এবং পাশাপাশি সহকারী দলনেতা হতে পারেন সন্দীপন সাহা, জাভেদ খান, মুখ্য সচেতক আখরুজ্জামান, এরকমই জানা যাচ্ছে। একের পর এক বেসুরো বিধায়ক এবং যারা যারা এসেছেন, যারা যারা এই বৈঠকে ছিলেন 59 জন। আমরা যদি একটু দেখি যে জেলা ভিত্তিক কারা এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নাম উঠে আসবে সেখানে। কি নাম উঠে আসবে? আসবে কুলপির বর্ণালী ধারার নাম, মহেশতলা সুভাষিস ধারা, পাথর প্রতিমা, সমীর জানা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার একাধিক নাম উঠে আসবে, হাওড়ার একাধিক নাম উঠে আসবে, ডোমজুড়ের তাপস মাইতি, দক্ষিণ 24 পরগনার কথা বলছিলাম বাসন্তী নীলিমা মিশ্র, ওদিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মোহাম্মদ নূর আলম, সুজাপুরের সাবিনা ইয়াসমিন, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান, কেশপুরের শিউলি সাহা, রথিন ঘোষ, উত্তর 24 পরগনা মধ্যমগ্রামের, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, চাঁচলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাকরাইল, পাঁচলা, হাওড়া মধ্যর অরূপ রায়। যারা এসেছেন, যারা এই বৈঠকে ছিলেন, তাদের বক্তব্য একটু শুনবো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানছেন? মেনে নিয়েছি অলরেডি। আর কাকে কাকে মানবেন দায়িত্বে? সবাইকেই মানবেন। অ্যাকচুয়ালি আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখো, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। এখন এই মুহূর্তে বলার কিছু নেই। হ্যাঁ, আমরা বিধায়করা মিলে একটি মিটিং ডেকেছি, সেই মিটিংটা আমরা করি, করার পরে যা বলার মিটিং এর পরে বলবো। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। যা হবে। সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবো না। মিটিংটা হোক, দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, একের পর এক ঘটনা তুমি বলছিলে একটু আগেই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন, স্পিকারের ঘরে তারা রয়েছেন। এই যে সিদ্ধান্ত, মানে বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব বা এক ধরনের নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। এই ঘটনার একটা শেষ আছে, তা হলো হয় একটা নব তৃণমূল বা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই মেনে নিতে হবে, যেহেতু বেশিরভাগ বিধায়ক তাকেই মেনে নিচ্ছেন বা সেইভাবে হিসেবে সই করছেন। পুরোটাই স্পিকারের হাতে আছে। এই সিদ্ধান্ত কবের মধ্যে হতে পারে, কতদিনের মধ্যে আমরা জানতে পারি? প্রথমত হচ্ছে যদি দলের নাম এবং প্রতীক নিতে হয়, তাহলে নাম এবং প্রতীক নিতে গেলে লোকসভা এবং রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তার 2/3কেও তাদেরকে অন্যত্র সরতে হবে, এবং সেটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। তাদের কাছে আবেদন করার পর তারা সিদ্ধান্ত নেবেন। এখন যে প্রক্রিয়াটি বিধানসভার অভ্যন্তরে চলছে সেটা হচ্ছে বিধানসভার অভ্যন্তরের পরিষদীয় ক্ষেত্রে বিরোধী দল হিসাবে বা বিরোধী দলনেতা হিসাবে কাদেরকে স্বীকৃতি দেওয়া হবে সেই স্বীকৃতির বিষয়কে তারা গুরুত্ব দিয়ে তারা দেখবেন। এবং সেই কারণে বিধানসভার অভ্যন্তরের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই প্রক্রিয়া সমাপ্ত হলেও
পরবর্তী ধাপে কি হতে চলেছে তার একটা আঁচ এখান থেকে পাওয়া যাবে। এবং যেভাবে এতগুলো বিধায়কদের সই হয়েছে, আজকে একাধিক বিধায়ক এখানে উপস্থিত থেকেছেন, সমর্থন জানাতে তারা শুরু করেছেন, ফলে পরবর্তী প্রক্রিয়া বা ধাপে এগোনোর ক্ষেত্রে সে অর্থে কোনো বাধা আর থাকছে না বলেই মনে করার। তবে স্পিকার আজকে চিঠি পাওয়ার পর আবারও তোমাকে বললাম, আজকে হচ্ছে ৩রা জুন, 18ই জুন বিধানসভার অধিবেশন বসার কথা রয়েছে। তিনি যদি মনে করেন এই চিঠি দেখেই তিনি সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলনেতা হিসাবে যাদের নাম ঋতব্রত সন্দীপনরা প্রস্তাব করছেন তাদেরকে এক্ষুনি জানিয়ে দেবেন, ভালো। আর যদি মনে করেন যে তিনি 18ই জুন পর্যন্ত অপেক্ষা করবেন, একেবারে বিধানসভা অধিবেশনের শুরু যখন হবে তখন তিনি ঘোষণা করবেন, তাহলে তাই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু বিধানসভার ইতিহাসে সাম্প্রতিক সময় অন্তত শেষ 4টি যে বিধানসভার অধিবেশন হয়েছে সেখানে এই ধরনের কোনো নজির সে অর্থে নেই, ফলে যারা বিধানসভা সম্পর্কে ওয়াকিবহাল অবহিত তারা মনে করতে পারছেন না এক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারের সিদ্ধান্তটি কি হতে চলেছে। কারণ কাস্টোডিয়ান হচ্ছে বিধানসভা স্পিকার, তিনি যে সিদ্ধান্ত জানাবেন সেটাই চূড়ান্ত, এবং তিনি কবে জানাবেন সেটা একেবারে তার হিসাবের ওপরই নির্ভর করে রয়েছে। এবং প্রথমেই আমি তোমাকে একদম বিধানসভার নিয়ম অনুযায়ী কি হতে চলেছে তার আমি তোমাকে বলেছি, এবং তার প্রেক্ষিতে আজকে নির্ভর করবে যে চিঠি নাকি ফ্লোর টেস্ট, কার ওপর নির্ভর করে ঋতব্রত সন্দীপনদেরকে দায়িত্ব দেবেন বিধানসভার অধ্যক্ষ। আবির, আমার সঙ্গে থাকো নিউজ রুম থেকে, আমার সঙ্গে কৌশিক রয়েছে। কৌশিক, 1998 কংগ্রেস ভেলে তৃণমূল, এবার ঠিক তার মানে 28 বছর পর 2026 তৃণমূল ভেঙে নব তৃণমূল। কারণ এদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে, এরকম ঘটনা কি আগে হয়েছে? কৌশিক, দেখো অতনু, যেটা বলবো সেটা হচ্ছে রাজনীতি তো শুধু কয়েকটা দল নিয়ে তারা মিটিং মিছিল করছে, বক্তৃতা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, এই নিয়েই রাজনীতি নয়। রাজনীতির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান থাকে, সমাজবিজ্ঞান থাকে এবং অবশ্যই ইতিহাস থাকে। আর ইতিহাস বড় বিষম বস্তু। হ্যাঁ, ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। রাজনীতির ইতিহাস বলে পৃথিবীর প্রায় সব শাসকই বুঝতে পারে না তার পায়ের তলার মাটিটা কখন সরে গেছে। সেটা যে তৃণমূলও বুঝতে পারেনি সেটা আমরা 4ঠা মে দেখেছি। এবার ইতিহাস আবার ফিরে আসছে এবং সে এক আশ্চর্য সমাপতন। তুমি যদি একটু ভেবে দেখো, 1998 সাল, 97-এর শেষের দিক, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে যুব কংগ্রেস নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতাদের, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই। কেন চলছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে এইখানকার যারা নেতা রয়েছেন তারা হচ্ছে সিপিএমের বি টিম, এরা যতদিন এখানে ক্ষমতায় থাকবে, মানে এদের হাতে যতদিন রাজ থাকবে ততদিন সিপিএমকে সরানো যাবে না। এই সংঘাত চলছিল, যেটা তুঙ্গে ওঠে 97-এর শেষে নেতাজি ইন্ডোরে কংগ্রেসের একটি সভা ছিল। সেইখানে সংঘাতটা তুঙ্গে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কংগ্রেস ছেড়ে, কংগ্রেস তাকে বহিষ্কার করে। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়েন এবং সেই দল পরে ক্ষমতায় আসে। এবার কি হলো? 1998 সাল, বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়লেন তৃণমূল। এবার কি হলো? 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল ভেঙে নব তৃণমূল হচ্ছে। এরা আশ্চর্য সমাপতন। উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরও দেখো বন্দ্যোপাধ্যায়, এখানেও বন্দ্যোপাধ্যায়, আরেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালে কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেছিলেন তার সঙ্গে কংগ্রেসের বেশিরভাগ নেতা বেরিয়ে গেছিলেন। এখানেও দেখা যাচ্ছে 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, সন্দীপন সহায়কে বহিষ্কার করা হলো। যেটা দাবি করা হচ্ছে তাদের দল তরফ থেকে যে তাদের সঙ্গে অন্তত 60 জনের বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃণমূল ভেঙে নব তৃণমূল? 1998-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন তৃণমূল থেকে, 2001-এ তার প্রথম বিধানসভা ভোট, 2001-এ স্লোগান উঠল, হয় এবার নয় নেবার, কেশপুর শেষপুর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি। 2006-এ সিপিএম বামফ্রন্ট 235, তৃণমূল একেবারে তলানিতে চলে এলো 30, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না। 2008 সাল থেকে হাওয়া ঘুরতে শুরু করলো একটু একটু করে। 2008-এর পঞ্চায়েত ভোট, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, 2খানা জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল, সিপিএমের থেকে ছিনিয়ে নিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু দেখো 2009-এ তৃণমূল, কংগ্রেস এবং এসইউসি জোট বেঁধে কিন্তু লড়েছিল।
এবং সেখানে তৃণমূল 19খানা আসন জিতেছিল। 2009-এর পর বড় ভোট হলো 2011, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটসঙ্গী ছিল কংগ্রেস। যেই কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিল, সেই কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সিপিএমকে সরানোর জন্য। তারপর থেকেই আবার হাওয়াটা অন্য খাতে বইতে শুরু করলো। এই যে তৃণমূল কংগ্রেস শাসক হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে ক্রমশ কংগ্রেসকে কোণঠাসা হতে দেখা গিয়েছে। তৃণমূল বারবার দাবি করেছে কংগ্রেসের আর আছেটা কি, কংগ্রেস তো সাইনবোর্ড হয়ে গেছে। সেই তৃণমূল 2011 থেকে ক্ষমতায়, 2016, 2021, 16তেও ডবল সেঞ্চুরি, 21এও ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়, 26-এ এসে একেবারে ধরাশায়ী মানে এমনই ধরাশায়ী, 4 মে হারলো, 3রা জুন, এখনো 1 মাস হয়নি। আমরা তো জানি যে এই দলটা জেতে তারা সরকারে আসে, আর যারা হারে তারা বিরোধী হয়। 4 মে তৃণমূল এমন হারলো, তারা এখন বিরোধী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। 1 মাসও হয়নি, তার মধ্যেই এই প্রশ্ন উঠছে, এবং প্রশ্নটা দিন দিন জোরালো হচ্ছে। আজকে তো এই প্রশ্নই উঠছে যে তৃণমূলে কি এবার তাহলে নব তৃণমূল? কৌশিক, এখানে একটা ব্যাপার রয়েছে, তা হলো এই যে তখনকার 1998-এর রাজনৈতিক প্রেক্ষিত আর এখনকার রাজনৈতিক প্রেক্ষিতের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। এই জায়গাটা তোমার থেকে বোঝার চেষ্টা করব। তবে তার আগে তুমি বলছিলে যে 2011-এ তৃণমূলের সঙ্গে কংগ্রেসও জোট, এবং তারপর তৃণমূল ক্ষমতায় আসা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে এই 2011-এ যে ক্ষমতায় এলো তৃণমূল, তারপর থেকেই কংগ্রেসকে শেষ করা শুরু করে দিয়েছে তৃণমূল। শুনুন। কংগ্রেসকে দুর্বল করে মমতা ব্যানার্জি সবল হয়েছে, এবং মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কংগ্রেসকে প্রতি মুহূর্তে খতম করার ব্যবস্থা করেছে। আজকে হিস্ট্রি রিপিট হচ্ছে, যে তৃণমূল যে কাজটা করেছিল আজকে সেই তৃণমূলের উপরে সেটাই হচ্ছে। ফারাকটা একটাই, সেদিন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল। এটা যেটা হচ্ছে, এমএলএরা বিজেপিতে সরাসরি জয়েন করতে পারছে না, কারণ বেশিরভাগ এমএলএ তারা সংখ্যালঘু ভোটে জিতেছে, সংখ্যালঘুরা রেগে যাবে, তাই সরাসরি তারা বিজেপিতে জয়েন করতে পারছে না। অথচ বিজেপিকে মদত করে তৃণমূল দলটাকে উঠিয়ে দিয়ে তারা কিন্তু আরেকটা ব্যানার খাড়া করছে এখানটায়। আমি তাদেরকে বলবো, যারা এই তৃণমূল ভেঙে আরেকটা তৃণমূল করতে চাইছে, তাদের জন্য কংগ্রেসের রাস্তা খোলা আছে অনেক। তাদের জন্য এফেক্টিভ হবে কংগ্রেস, যদি তারা মনে করে রাজনীতি করতে চায়, আর না হলে তারা নিজেরা কিন্তু এই পশ্চিমবঙ্গে অপাঙ্ক্তি হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কৌশিক, 1998 আর এটা 2026, 1998-এ যখন কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল হলো, কংগ্রেস রয়ে গিয়েছিল। কংগ্রেস এতটাই প্রাসঙ্গিক ছিল, 2011-এ তৃণমূলকে ভোট যুদ্ধে সিপিএমকে হারানোর জন্য সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছিল। আজ 2026-এ এসে যখন এতজন বিধায়ক এক জায়গায় আলাদা সরে যাচ্ছেন বেসুরো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই তৃণমূল আর নব তৃণমূলের দ্বন্দ্বের সঙ্গে সেদিনের সে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা তৃণমূলের তফাৎ আছে কি? দেখো, এটাই অনেকে বলছেন যে সিপিএম বামেরাও তো 34 বছর ক্ষমতায় ছিল। তারা যখন ক্ষমতা থেকে গেল 2011 সালে, কজন বাম নেতা বা মন্ত্রীর গায়ে ডিম ছোড়া হয়েছে, কজনকে চোরচোর স্লোগান হয়েছে, একজনের সঙ্গে হয়নি। তাহলে 15 বছরে তৃণমূল করেছেটা কি যার জন্য এরকম ক্ষোভের পাহাড়? এই তৃণমূলের এইভাবে চলে যাওয়াটার সঙ্গে মনে হয় এর আগে পশ্চিমবঙ্গবাসী এরকম দেখেনি। এরকমভাবে পতন, এরকমভাবে ধরাশায়ী হওয়া, ভোটে কেউ হারতেই পারে কোনো দল, তারা আবার ফিরে আসতে পারে, কিন্তু এই যে শাসক এত 15 বছর ধরে শাসনের পর মানুষের মনে এত ক্ষোভ, এবং সমাজের সব স্তরের মানুষের মনে এরকম ক্ষোভ, এরকম এর আগে বোধহয় দেখা যায়নি। এবং যেটা এবার দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষোভ তো ছেড়েই দাও, দলের অন্দরে যেরকম ক্ষোভ ছিল, যেটা এখন সামনে আসছেন, একের পর এক নেতা মুখ খুলছেন, সেটা তো মানে একে বিরল ছবি, এবং তারই এবার প্রতিফলন দেখা যাচ্ছে। 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূল দলটা, তৃণমূলের একেবারে মূলে ভাঙন, কোন দিন উঠে যাবে সেই নিয়ে এখন নানাজন নানা কথা বলছে। কৌশিক, ধন্যবাদ। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে এই মুহূর্তে বিধানসভা চত্বর থেকে। বিধানসভা চত্বরের আপডেট একবার নেব, কারণ কিছুক্ষণ আগেই আমাদের আবির বলছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের ঘরে ঢুকেছেন। এখন কি আপডেট জানতে পারছি আমি একটু বিশ্বজিতের থেকে জানবো, পরবর্তীতে আমি আবিরের সঙ্গে আবার কথা বলবো।
বিশ্বজিৎ শোনা যাচ্ছে? বিশ্বজিৎকে আমার কথা শুনতে পাচ্ছ? একদমই অতনু। বিষয়টা একটু আপডেট জানতে চাইবো এখন কি হচ্ছে সেখানে, কারণ কিছুক্ষণ আগে আবির আমাদের জানালো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা গিয়েছেন অধ্যক্ষের স্পিকারের করে। একদমই, বা এই যে তাদের যে বৈঠক নওশাদ আলী কক্ষে, যে বিধায়কদের তৃণমূল কংগ্রেসের যারা বিদ্রোহী বিধায়ক তাদের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে এবং স্পিকারের ঘরে যে তাদের প্রতিনিধি হিসাবে, নেতৃত্ব হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তারা স্পিকারের ঘরে যাবেন। কিন্তু এই মিটিং ছেড়ে ইতিমধ্যেই রথীন ঘোষ, গুরুত্বপূর্ণ একজন বিধায়ক, আমরা জানি যে রথীন ঘোষের নেতৃত্বে উত্তর 24 পরগনার বিভিন্ন বিধায়করা মধ্যমগ্রামে তারা বৈঠকে বসেছিলেন। অর্থাৎ যখন থেকে এই বিদ্রোহ দানাবাদে তখন থেকে, যেমন এমএলএ হোস্টেলে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরপর 2 দিন বৈঠক হয় এবং তারপর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা বৈঠকে বসেন। জাভেদ খান সহ সিনিয়র নেতৃত্ব তারাও কিন্তু আসেন, দীর্ঘদিনের বিধায়ক তারাও আসেন এই বৈঠকে এবং সেই বৈঠক করে, ছোট ছোট বৈঠক করে যখন বেশিরভাগ বিধায়করা তাদের দিকে এমন যখন সিদ্ধান্ত হয়, তখন আজকের দিন ঠিক হয় 3রা জুন। আজকে এই বিধানসভায়, বাংলার বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় কার্যত নজিরবিহীন ঘটনা এবং মহারাষ্ট্র বিধানসভার একটি ছায়া বলা যায়। আজকে সেই রকমই একটি মডেল তৈরি হতে চলেছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার নেতৃত্বে শিউলি সাহার মতো গুরুত্বপূর্ণ বিধায়ক, যিনি নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ, চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা সহ সাবিনা ইয়াসমিন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন মমতার বিধানসভায় এবং সেখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিধায়করা আজ বৈঠক করেছেন এবং দলের যে জয়ী বিধায়ক অর্থাৎ 80 জন, তার থেকে যে 2/3, সেই 2/3 বেশি সদস্যরা এসেছেন এমনটাই দাবি করেছেন সন্দীপন সাহা। এবং তাদের যে বৈঠক, এই দুটো দিক গুরুত্বপূর্ণ, যে তারা করতেই পারতেন, যে যেহেতু 80 জন, সেহেতু 40-এর বেশি বিধায়কের সই করে তারা স্পিকারের কাছে জমা দিতেই পারতেন, কিন্তু বিধানসভায় দলীয় মর্যাদা পেতে গেলে, অর্থাৎ দলের যে মর্যাদা, সেই মর্যাদা পেতে গেলে 2/3 বিধায়কের সমর্থন প্রয়োজন এবং সেই পাকা কাজটা কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাদের যে সন্দীপন সাহার নেতৃত্বে যে বিদ্রোহটা শুরু হয়েছিল, তারা কিন্তু সেই পাকা কাজটা আজ বৈঠকের মাধ্যমে। 3রা জুন তারিখটা খুব গুরুত্বপূর্ণ, সেটা ছিল 4ঠা মে, তৃণমূলের হার। আজ 3রা মে, ইতি তৃণমূল, এই প্রশ্ন উঠছে তার কারণ সাম্প্রতিক কিছু ঘটনা পরম্পরা এবং এখনো পর্যন্ত বিধানসভায় যে নাটকীয় ঘটনাবলী চলছে। এই খবরে নজর থাকবে সরাসরি।